মোদী সরকার চাষিদের উপর কখনোই কর আরোপ করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সমস্ত চাষি সচ্ছল বা যে সমস্ত চাষি দামি গাড়ি বাইক চড়তে পারে বা বড় বড় ট্রাক্টর কিনতে পারে, তারা কেন ট্যাক্স দেবে না? মোদী সরকার কি চাষিদের ভয় পান? কেন ভারতে বারবার মধ্যবিত্ত শ্রেণীকেই কর দেওয়ার দায়ভারটা নিতে হয়? কেন মধ্যবিত্তরাই কিন্তু সবসময় এই দায়ভারটা নিজের কাঁধে তুলে নেবেন? আমার প্রশ্ন আজকে প্রথম এটাই। উন্নত দেশগুলোতে প্রায় 40% থেকে 80% মানুষ কিন্তু ট্যাক্স দিয়ে থাকেন, কিন্তু ভারতবর্ষে সেক্ষেত্রে মাত্র 2% মানুষ কিন্তু করের আওতায় রয়েছেন। অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে বাকি 98% মানুষের করের বোঝা কিন্তু এই 2%কেই টানতে হচ্ছে। কিছুদিন আগে সংসদে বাজেট পেশ করলেন আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেখানে সে চিরাচরিত একই ব্যাপার, যে মধ্যবিত্তদের উপর কর। চিরাচরিতভাবে প্রতিবারে বাজেটের মতন এবারও সেই একই ঘটনা ঘটলো। গরিবদের সাবসিডি আর বড়লোকদের বিভিন্ন রকম কর ছাড়ের সুবিধা, আর আমরা যারা মধ্যবিত্ত তারা কি করছি? আঙুল চুষছি। আমার প্রশ্ন হচ্ছে, সচ্ছল চাষিরা কেন কর দেবে না? কেন ভারতবর্ষে কৃষকদের কোনো কর দিতে হয় না বা ট্যাক্স দিতে হয় না? কোন লজিকে তাদেরকে ট্যাক্সের আওতায় আনা হয় না? কেন কৃষিজাত দ্রব্যের উপর বা কৃষিজাত পণ্যের উপর কোনো রকম কর আরোপ করা হয় না? আজকে আমার প্রশ্ন হচ্ছে এই, কেন ভারতবর্ষে কৃষকদের ট্যাক্স দিতে হয় না? এই আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন এবার আলোচনায় ঢোকা যাক। আমরা প্রায় বলে থাকি যে আমাদের সমাজে বিভিন্ন পেশা বা প্রফেশন রয়েছে, সবাই সবার থেকে আলাদা এবং তাদের মধ্যে কারো গুরুত্ব কম বা কারো গুরুত্ব বেশি। চাষিদের বিষয়টাকে কিন্তু সবসময় একটা আলাদাভাবে দেখানো হয়। এবার চাষিদের সাথে সম্পর্কিত আমি বেশ কিছু পেশার উল্লেখ করছি, একটু ভেবে দেখবেন। একজন চাষি, তারা যখন চাষ করেন তখন ওনারা ট্রাক্টর ব্যবহার করেন। তাহলে সেই ট্রাক্টরটা যিনি চালাচ্ছেন বা ট্রাক্টরটা যার, তাকে কিন্তু ওই ট্রাক্টরের বিনিময়ে কিন্তু কর দিতে হয়, তাই তো? যখন কিনেছেন তাকে কর দিতে হয়েছে, এবং যদি সেই আয়টা বৈধভাবে দেখানো হয় তাহলে কিন্তু তাকে কর দিতে হয়। এবারে যিনি ট্রাক্টরটা বানাচ্ছেন, অর্থাৎ কোনো একটা কোম্পানি, তাকে তো কর দিতেই হচ্ছে। এমনকি সেই কোম্পানিতে যারা চাকরি করছেন সেই ট্রাক্টরটা বানানোর কাজে, তাদেরকেও কিন্তু করের আওতায় আনা হয়েছে। এবার মনে করুন সেই চাষি তার জমিতে উৎপাদিত সামগ্রী বা ফসল নিয়ে বাজারে যাচ্ছেন কোনো টোটো বা অটো বা গাড়ি ভাড়া করে। তাহলে সেই গাড়ি যিনি চালাচ্ছেন তারাও কিন্তু কোনো না কোনো পেশার সাথে যুক্ত। এবারে ধরুন সেই চাষি অসুস্থ হলো, অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, এবং হসপিটালে গিয়ে সেখানে ডাক্তারবাবুরা তার চিকিৎসা করলেন। তাহলে সেই ডাক্তারবাবুরও একটা চিকিৎসা, একটা পেশা। এবারে আমাদের সীমা সুরক্ষা বল বা বিএসএফ মিলিটারি যারা আছেন, তারা আছেন বলেই কিন্তু আমরা আমাদের দেশে স্বাধীনভাবে রয়েছি, শান্তিতে রয়েছি। তাহলে ওটাও একটা পেশা। তাহলে দেখুন, এখানে কোনো পেশাই কিন্তু ছোট নয়। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, এদের সকলের পেশার যে আয়টা রয়েছে সেই আয়টা কিন্তু করযোগ্য, কিন্তু চাষিদের ক্ষেত্রে কিন্তু করযোগ্য হচ্ছে না। আমি এখানে এই ট্রাক্টর চালক বা টোটো অটো চালককে বাদ রাখছি, কারণ যেহেতু ওনারা একটু নিম্ন আয়ের মধ্যে থাকছেন, আমি সেখানে আলোচনা এখানে বিতর্ক বাড়াবো না। তাহলে সেই সমস্ত চাষি যারা ভীষণভাবে গরিব বা প্রান্তিক চাষি, তাদের কথা যদি আমরা বাদ দেই, তাহলে যারা তুলনামূলকভাবে সচ্ছল তাদেরকে তো করের আওতায় আনা যেতেই পারে। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমাদের দেশে মাত্র 2% মানুষ কিন্তু কর দেন, অর্থাৎ করের আওতায় রয়েছে। তাহলে এই 2% লোককে কিন্তু 98% লোকের করের বোঝা টানতে হচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভারতবর্ষকে শুধুমাত্র আয়করই কি একমাত্র কর আদায়ের জায়গা, আর কোনো কি কর নেই? অবশ্যই আছে। তার অন্যতম একটা কর হচ্ছে জিএসটি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কিন্তু এক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে একজন স্যালারিড পার্সন, অর্থাৎ যিনি মাস গেলে একটা নির্দিষ্ট মায়না পাচ্ছেন, তাকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স বা বৃত্তিকর বাদ দিয়ে কিন্তু বাকি টাকাটা তার অ্যাকাউন্টে বা তার খাতাতে দেওয়া হচ্ছে, দেখতে পাওয়া যায়। সেই স্যালারি টাকা দিয়ে কিন্তু সেই ব্যক্তিকে বাজার থেকে জিনিস কিনতে হয়, এবং যখনই উনি কোনো জিনিস বা পরিষেবা ক্রয় করে থাকেন তখন কিন্তু তার বিনিময়ে তাকে জিএসটি দিতে হচ্ছে 5 থেকে শুরু করে 28% পর্যন্ত। এবারে যদি উদ্বৃত্ত টাকা তিনি শেয়ার মার্কেটেও বিনিয়োগ করেন, এবং বিনিয়োগ করার পরে যদি উনি লাভ করেন, তাহলে সেক্ষেত্রে শর্ট টার্ম বা লং টার্ম যে প্রফিট যাই করুক না কেন, তার জন্য কিন্তু একটা ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু লাভের টাকাটা ঘরে তুলতে পারছেন। এই যে ট্যাক্স, একজন সরকারি কর্মচারী বা যারা চাকরি করেন তাদেরকে কিন্তু শুধুমাত্র পি ট্যাক্স দিয়ে কিন্তু ক্ষান্ত হতে হয় না, তাকেও জিএসটি হচ্ছে। একজন চাষিকেও জিএসটি দিতে হচ্ছে, আমি সেটা আলোচনায় পরে আসছি। এইবারে এই যে ট্যাক্সের বোঝা,
এই ট্যাক্সের বোঝা তখনই কমবে যখন আমাদের ভারতবর্ষে ট্যাক্স বেসটা অনেকটা বড় হবে, অর্থাৎ অনেক বেশি মানুষ এই করদাতাদের তালিকায় ঢুকবে, অর্থাৎ বেশি মানুষ যখন ট্যাক্স দেবেন। তবে এক্ষেত্রে আমি প্রথমেই আমার অবস্থান পরিষ্কার করে নিই। আমি কিন্তু গরিব চাষি, বিশেষ করে প্রান্তিক চাষি, এদের কথাটা একটু বাদ রাখতেই চাই, এবং আমি মনে করি এদেরকে কিন্তু করের আওতার বাইরে রাখাই উচিত। তবে এখনো পর্যন্ত পরিসংখ্যান যা বলছে, আমাদের ভারতবর্ষে প্রায় 60 থেকে 65% মানুষ কিন্তু আজও কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে ধরে নেওয়াই যেতে পারে যে এই সমস্ত ক্ষেত্র বা এই সমস্ত লোকের ক্ষেত্রে তাদের যে কৃষিক্ষেত্র থেকে আয় হচ্ছে তার কিন্তু বেশিরভাগটাই করমুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কোনো রকম কিন্তু ট্যাক্স দিচ্ছেন না। চিরাচরিতভাবে আমাদের দেশ কিন্তু খুব একটা ধনী দেশও নয়, বিশেষ করে যদি আমাদের একটা বিপুল জনসংখ্যা, অর্থাৎ বর্তমানে প্রায় 140 কোটির বেশি জনসংখ্যা রয়েছে, সেটা যদি একটুখানি মাথায় রাখি। 2024-25 সালে যে বাজেট ডকুমেন্টটা পাস হয়েছে সেটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র সুদ দেওয়ার জন্যই প্রায় 11,62,940 টাকা খরচা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশে এই এত বিপুল জনসংখ্যা, তার পিছনে কিন্তু যথেষ্ট খরচ রয়েছে। যেমন ধরুন, প্রতি বছর পরিকাঠামো উন্নয়ন বা বিভিন্ন সামাজিক খাতে বা বেতন খাতে সরকারকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। সমস্ত কাজের ক্ষেত্রের জন্য সরকারের টাকা দরকার পড়ে। এই টাকা কোথা থেকে আসে? মূলত কিন্তু কর থেকে আসে। আগেকার দিনের রাজরাদের কথা যদি ভাবি তাহলে বুঝতে পারবো যে ওনারা কিন্তু রাজ্য পরিচালনা করার জন্য জনগণের কাছ থেকে কর নিতেন। আর যখন দরকার পড়তো যে সাম্রাজ্য বাড়াতে হবে বা অতিরিক্ত অর্থের প্রয়োজন, তখন ওনারা বাইরের রাজ্য বা বাইরের দেশ দখল করতে ওনারা বেরিয়ে পড়তেন, এবং তার ফলশ্রুতি হচ্ছে ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধ। তাহলে একই রকমভাবে বর্তমান সময়েও আমাদের ভারতবর্ষ যদি মনে করে যে অন্য কোনো রাজ্য বা রাষ্ট্র দখল করব, সেটা কি সম্ভব? বর্তমান সমাজে কিন্তু একদমই অসম্ভব বলতে গেলে, যদিও আমেরিকার কথা আমি বিশেষ বলবো না। তবে এই পৃথিবীতে এখনো পর্যন্ত বেশ কিছু দেশ রয়েছে যারা কিন্তু প্রাকৃতিক সম্পদে ভীষণভাবে সমৃদ্ধশালী। তারা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বিদেশে রপ্তানি করে এবং বৈদেশিক মুদ্রা নিজেদের দেশে নিয়ে আসে। এর ফলে কি হচ্ছে? সেই দেশের রোজগার বাড়ছে এবং তার ফলে সেই দেশে কিন্তু কর তুলনামূলকভাবে অনেকটাই কম হচ্ছে, এবং যেহেতু জনসংখ্যা ভারতবর্ষের থেকে অনেকটাই কম, তাই মাথাপিছু রোজগারও বেশি, এবং মাথাপিছু রোজগারও বেশি এবং জনসংখ্যাও যেহেতু মানে অনেকটাই কম, তাই শতকরা করদাতাদের পরিমাণও কিন্তু ভারতের থেকে অনেকটা বেশি। তাহলে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আমি আগেই বলেছি যে ভারতে 2% লোক মতো কর দেন, আর বিদেশে অনেক রাজ্য আছে বা অনেক রাষ্ট্র আছে যারা 80% পর্যন্ত কর দিয়ে থাকেন মানুষ। তাহলে এটাও কিন্তু একটা অন্যতম বড় বড় কারণ যে জনসংখ্যা। ভারতে কৃষিক্ষেত্র থেকে কর নেওয়া হয় না, তার কিন্তু বেশ কিছু লিগ্যাল, এথিক্যাল কিংবা পলিটিক্যাল কারণও আছে। চলুন এই 3টে পয়েন্ট একটু আলোচনা করে নিই। প্রথমে লিগ্যাল দিকটা একটু দেখি যে কি আছে বা কি আমরা ইতিহাস ঘেটে পাই। ব্রিটিশ শাসনকালের কথা যদি আমরা ভেবে থাকি, তাহলে দেখতে পাবো যে ইংরেজ শাসকরা কিন্তু ভারতীয় চাষিদের উপর কর আদায় করার জন্য অমানসিক চাপ দিত। কোনো বছরে যদি চাষবাস ক্ষতিগ্রস্ত হলো, তা সত্ত্বেও কিন্তু চাষিরা রেহাই পেত না। চাষিদের উপর অত্যাচার করে কিন্তু কর আদায় করা হতো, এবং সেই অত্যাচারের উপর আপনারা বিভিন্ন তথ্য জানেন যে বিভিন্ন সিনেমা বা উপন্যাস, বই অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনারা অলরেডি পড়ে ফেলেছেন বা দেখে ফেলেছেন। এবারে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে ভারতের যে কৃষিকাজ সেটা কিন্তু আবহমান কাল ধরে প্রকৃতির খামখেয়ালি আচরণের উপর নির্ভর করেছে। খরা, বন্যা, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বিভিন্ন কারণে ভারতবর্ষে কৃষির উৎপাদন কিন্তু যথেষ্টই ব্যাহত হয়েছে, এবং যখন ব্যাহত হয়েছে তার কিন্তু মূল ক্ষতিগ্রস্ত মানে যে সেক্টর সেটা হচ্ছে গরিব চাষিরা। আর আপনারা এটাও সবাই জানেন যে ইংরেজ আমলে চাষিদের কাছ থেকে যে কর নেওয়া হতো সেটা কিন্তু নগদে নেওয়া হতো, উৎপাদিত ফসলের বিনিময়ে কিন্তু নেওয়া হতো না। অর্থাৎ একজন চাষি কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করবে, যদিও সেই ফসলের মানে উৎপাদনে কোনো নিশ্চয়তা বা সিউরিটি ছিল না যে প্রতি বছর কত নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদিত হবে। তারপর সে সেই ফসল বাজারে নিয়ে যাবে, বিক্রি করবে, পয়সা পাবে, তারপরে সেই পয়সা সরকারের খাতায় কর হিসাবে দেবে। কোনো বছর চাষ হলো কি হলো না বা চাষি খেতে পেলো কি পেলো না, এইসব বিষয়ে ইংরেজরা থোড়াই পরোয়া করতো, ইংরেজদেরকে কর দিতেই হতো। যাই হোক, ইংরেজদের জমানা আজ আর নেই, ভারত স্বাধীন হয়েছে এবং একটা গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ হয়েছে, এবং ভারতবর্ষের একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে, এবং এই সংবিধানের 7ম শিডিউলের আর্টিকেল নম্বর 246 অনুসারে 3টে ভাগ আছে। যে ভারতবর্ষে বিভিন্ন বিষয় আছে, মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ হলো মানে 3টি ভাগ মানে 3টি লিস্ট, মানে কোন কাজ কোন লিস্টে থাকবে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর
3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট নাম শুনে বুঝতে পারছেন যে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় থাকবে, স্টেট লিস্ট মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের আওতায়, আর কনকারেন্ট মানে হচ্ছে যৌথ তালিকা। এবং কৃষি কিন্তু এই লিস্ট অনুসারে কিন্তু যৌথ তালিকার মধ্যে রয়েছে। তাহলে কৃষি সম্পর্কিত যদি যাবতীয় কর আরোপ করতে চায় তাহলে তার ক্ষমতা রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারগুলোর কাছে। রাজ্য সরকার চাইলে কিন্তু কৃষি পণ্যের উপর কর আরোপ করতেই পারে, এবং রাজ্যগুলো যে একবারে করেনি তাও নয়। 1991 সালে কেরালা সরকার একবার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য সেই অর্ডারটা আবার বাতিলও করা হয়েছিল। কৃষির উপর যদি কর আদায় করতেই হয় তাহলে সবার প্রথমে কিন্তু সংবিধানকে বদল করতে হবে, কারণ ভারতীয় সংবিধান অনুসারে ইনকাম ট্যাক্সের 10 নম্বর ধারা অনুসারে কোন কোন বিষয় করমুক্ত সেটা কিন্তু বলা আছে, এবং সেখানে প্রথম সারিতেই কিন্তু বলা আছে কৃষি থেকে উপার্জিত আয় করমুক্ত। কিন্তু আমাদের দেশে সংবিধানের বদল বা প্রস্তাব অ্যামেন্ডমেন্টের প্রস্তাব আনা মানে একটা বিশাল বিতর্কের ব্যাপার। তাতে দেখা গেছে সরকার পড়েও যেতে পারে। একটা সময় ছিল যখন ভারতবর্ষে স্বাধীনতার পর খাদ্যের আকার দেখা দিয়েছিল, অর্থাৎ ফুড ক্রাইসিস। অনেক মানুষই সেই সময় কিন্তু 2 বেলা ভরপেট খেতে পারতো না। আমাদের দেশ ভারতবর্ষ সেই সময় একটা সংকটকালের মধ্যে দিয়ে গিয়েছিল। এদিকে 1959 সাল নাগাদ আমেরিকা একটা সতর্কতা বাণী ভারতকে দিয়েছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু ভারতবর্ষে একটা সমস্যার সূত্রপাত হবে। এবং ঘটনাচক্রে জনসংখ্যা একটা সত্যি বিস্ফোরণে হয়ে গেল, বিস্ফোরণের আকার ধরে জনসংখ্যা আজ 140 কোটিতে পৌঁছে গেল। 1960 এবং 70 দশকে কৃষিকাজ কিন্তু এতটা সহজ ছিল না, এবং সেই সময় কিন্তু ব্যাংক থেকে বর্তমানের মতন সহজে লোন পাওয়া যেত না। তখন বাধ্য হয়ে কৃষকরা মহাজনী সুদের জালে জড়িয়ে পড়লো। নিজেদের বাড়ির ঘটি বাটি বন্ধক রেখে তারা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে চাষাবাদ করলো। কিন্তু যেহেতু তখনকার দিনে অধিক উৎপাদনশীল শস্য বীজ ছিল না, তাই উৎপাদনও কম হতো, যার ফলে যেই কৃষকরা খাদ্যশস্য তৈরি করছে তাদের পরিবারকে দেখা গেল যে দুবেলা খাবার জোটানোর মতন ব্যবস্থা হতো না। এরপরে ভারতবর্ষে এলো সবুজ বিপ্লব, অর্থাৎ কৃষিতে বিপ্লব। অধিক ফলনশীল বীজ এবং তার সাথে উন্নত সেচ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তির ব্যবহার ভারতবর্ষকে করে তুলল কৃষিক্ষেত্রে স্বয়ম্বর। যেই ভারত একসময় অনাহারে ভুগেছিল সেই ভারতই উদ্বৃত্ত ফসল ফলাতে সফল হলো। বলতে দ্বিধা নেই যে আজ ভারতবর্ষ কৃষিতে এক উল্লেখযোগ্য স্থান বিশ্ব মানচিত্রে দখল করে নিয়েছে, এবং এই সমস্ত কৃষির জন্য কিন্তু যাবতীয় কৃতিত্ব কৃষকদেরই প্রাপ্য। কিন্তু এখানেও একটা বিষয় জড়িত আছে যে ভারতবর্ষের কৃষিক্ষেত্র আজও কিন্তু অনিশ্চয়তায় ভরা, কারণ ভীষণভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল এবং প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভরশীল। যে বছর অতিবৃষ্টি হচ্ছে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর যে বছর অনাবৃষ্টি বা খরা হচ্ছে শস্য উৎপাদনই হচ্ছে না। অর্থাৎ প্রত্যক্ষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, বিশেষ করে আবার প্রান্তিক বা দরিদ্র কৃষকরা। আজও আমাদের দেশে বিভিন্ন রাজ্য থেকে আমরা খবর পাই যে কৃষকরা, বিশেষ করে গরিব কৃষকরা দেনার দায়ে আত্মহত্যা করছে, উৎপাদিত ফসল বিক্রি করতে না পেরে আত্মহত্যা করছে, বন্যা বা অন্য কোনো কারণে ফসল ফলাতে না পেরে আত্মহত্যা করছে। অর্থাৎ যখনই কিছু কৃষিতে ইম্প্যাক্ট হচ্ছে তার প্রথম প্রভাবটা গিয়ে পড়ছে কিন্তু গরিব চাষিদের উপর। এবং আমরা খুব ভালো করে জানি ভারতবর্ষে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে, তা সেটা সামাজিক ক্ষেত্র হোক বা অর্থনৈতিক বা কৃষিক্ষেত্র, সংস্কারের কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো আমরা কি নিজেরা এই যে কোনো সংস্কারকে গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ ইতিহাস বলছে ভারতবর্ষে সংবিধানে যখনই কোনো না কোনো সংস্কার হয়েছে বা অ্যামেন্ডমেন্ট হয়েছে তার জন্য বিশাল আন্দোলন হয়েছে, বিতর্ক হয়েছে। আমাদের ভারতবর্ষে যারা রাজনীতিবিদ রয়েছে তারা বেশিরভাগই কিন্তু কোনো না কোনোভাবে কৃষির সাথে যুক্ত। তারা কেউ হয়তো নিজেরা সরাসরি কৃষিকাজ করে থাকেন, বা কেউ হয়তো নিজের জমিতে অন্যদের চাষবাসের কাজে লাগিয়ে থাকেন। হয়তো তাদের নিজেদের জমি আছে, সেই কৃষকদের নিয়েই হয়তো সেই সমস্ত রাজনীতিবিদদের কারবার, কিংবা সেই রাজনীতিবিদ হয়তো কোনো রাজনৈতিক ক্যাম্পেইন করার জন্য যে অর্থ বা ফান্ডের প্রয়োজন হয় সেটা কিন্তু কৃষকদের কাছ থেকেই পেয়ে থাকেন। সুতরাং কৃষি বা কৃষকদের সাথে রাজনীতি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একদম জড়িয়ে রয়েছে। এই কারণে যদি কেউ বলে থাকে যে কৃষকদের উপর বা কর আরোপ করতে হবে, তাহলে সেটা এক প্রকারের রাজনৈতিক সুইসাইড বা আত্মহত্যার সামিল। যেই সরকার এমন পদক্ষেপ নেবে তার বিরুদ্ধে জনগণ তো একদম ক্ষেপে যাবেই, মিডিয়া ইমোশনাল ব্ল্যাকমেল করবে, রাস্তা অবরোধ করবে, চরম আন্দোলন হবে, এমনকি দেশি বিদেশি মিডিয়াতেও কিন্তু ভীষণভাবে লেখালেখি হবে। বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বা সেলিব্রিটি তারাও কিন্তু তখন টুইট, বর্তমানে যা এক্স, সেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট করবেন, এবং সেই পোস্টগুলো কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়াশীল। এবং তারা কিন্তু আবার এই ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষে এসে নাচাগানা করে তারা কিন্তু আবার পয়সা রোজগার করে যাবেন।
এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করা হলো তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে বেশ কিছু জায়গায় কর আরোপ করা উচিত, সেটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? কারণ বছরখানেক আগে কৃষিক্ষেত্রে যে সংস্কারের বিল আনা হয়েছিল তাতে গোটা দেশ জুড়ে যে প্রতিবাদ গড়ে উঠেছিল, তাতে মনে হয় না কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলই আর সহজে কোনো কৃষির উপর কর আরোপের কথা বলবে। চলুন একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। মনে করুন কোনো একজন ব্যক্তি যিনি কোনো একটা সংস্থায় চাকরি করেন এবং তার প্রতি মাসে একটা নির্দিষ্ট মায়না আছে, এবং ধরে নিন বছরে রোজগার হচ্ছে 10 লাখ টাকা, এবং সেই ব্যক্তিরই তার নিজস্ব একটা কৃষি জমি আছে এবং সেই কৃষি জমিতে ফার্ম আছে যেখান থেকে সে বছরে 40 লাখ টাকা রোজগার করে। তাহলে সেই ব্যক্তির বাৎসরিক রোজগার, আমি যদি দুটো ক্ষেত্র থেকেই আয়টা এক জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে 50 লক্ষ টাকা। এবার এই 50 লক্ষ টাকা বর্তমানে যে আয়করের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবে রাখলে 30% কিন্তু আয়কর দিতে হবে। অর্থাৎ 50 লক্ষ টাকার উপর যদি 30% কেটে নেওয়া হয়, অর্থাৎ প্রায় 15 লক্ষ টাকা কিন্তু কর হিসেবে তাকে দিতে হবে। কিন্তু যেহেতু কৃষি থেকে আয় ইনকাম ট্যাক্সের আইন অনুসারে কর মুক্ত, তাহলে শুধুমাত্র স্যালারি বাবদ যে 10 লক্ষ টাকা উনি পাচ্ছেন তার উপরেই কিন্তু কর দিতে হবে মাত্র 3 লক্ষ টাকা। অর্থাৎ প্রায় 12 লক্ষ টাকা কিন্তু এখানে সেভ হয়ে গেল। আর যদি সেই ব্যক্তি পুরো কৃষিকাজ থেকে যে রোজগার করে থাকেন সেটা যদি পুরোটাই নগদে লেনদেন করে থাকেন, আর যদি সেটা উল্লেখ না করে থাকেন, তাহলে তো সেই রোজগার ধরার কোনো ব্যাপারই নেই বা কি বিশেষ কোনো উপায় নেই, কারণ ট্র্যাক করাইতে যাবে না যে কত টাকা নগদে সে ইনকাম করছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কৃষিক্ষেত্রে বড় বড় চাষিদের কেন এত উৎসাহ। এতে করে কিন্তু অনেক টাকা কর হিসাবে কিন্তু বাঁচানো যায়। এছাড়া আমাদের ভারতের অনেক কটা জায়গা আছে বা ক্ষেত্র আছে, এমনকি সরকারি সংস্থাও রয়েছে, সেগুলো কিন্তু তাদের নিজের আয় করমুক্ত করে রেখেছে। যেমন ভারতে ক্রিকেট নিয়ামক সংস্থা, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই, তাদের যে আয় সেটা কিন্তু করমুক্ত। পাশে একটা ছবি দেওয়া হলো, সেখানে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কৃষকদের বাৎসরিক রোজগার কত। তাতে একটা কথা কিন্তু ভীষণভাবে পরিষ্কার, যদি এই সমীক্ষাটাকেই আমরা সঠিক বলে ধরে নেই, তাহলে ভারতবর্ষে বেশিরভাগ কৃষকই কিন্তু করের আওতায় আসবে না। তাহলে যখন বেশিরভাগ কৃষকই করের আওতায় আসবেন না, তাহলে এতক্ষণ ধরে এই যে ভিডিওতে আমি এত কথা বললাম, তার লাভ কি হলো? তার নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে। আমি যেটা বলতে চাইছি সেটা আপনারাই ভালোভাবে বুঝতে পারছেন, কারণ একটা কথা তো ভীষণভাবে প্রচলিত যে সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয়। এই সমস্ত লোককে কিন্তু অবশ্যই ট্যাক্সের আওতায় আনা উচিত যাদের ব্ল্যাক মানি রয়েছে এবং যারা তাদের অতিরিক্ত ব্ল্যাক মানিকে কৃষিকার্যে ব্যবহার করে সাদা করছে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে খবর পেয়েছেন যে বিভিন্ন অভিনেতা বা খেলোয়াড় যারা রয়েছেন, যারা নিজেদেরকে কৃষক হিসাবে পরিচয় দিয়েছেন এবং তাদের আয়ের একটা বড় অংশ কিন্তু আছে এই কৃষিকাজ থেকে। ভারতবর্ষে স্বনামধন্য এক অভিনেতা, তিনিও কিন্তু কৃষক। আশা করি নামটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই সমস্ত ধনী কৃষকদের উপরেই কিন্তু অবশ্যই কর আরোপ করা উচিত, যাদের দামি দামি গাড়ি রয়েছে, যাদের লাইফস্টাইল গরিব কৃষকদের থেকে অনেকটাই আলাদা। আমরা যদি শুধুমাত্র অন্নদাতাদেরই কৃষক ভাবি, তাহলে কিন্তু আমরা ভুল করব। যেমন ধরুন যিনি ধান চাষ করছেন বা গম চাষ করছেন, তারাই যে শুধুমাত্র কৃষক তা নয়। যিনি মনে করুন কফি চাষ করছেন বা চা চাষ করছেন বা আখের খেতে কাজ করছেন, বা যার বাগিচা চাষ আছে অর্থাৎ বিভিন্ন ফুল বা ফলের বাগিচা রয়েছে, তারাও কিন্তু কৃষক। যিনি চা চাষ করছেন বা কফি চাষ করছেন বা ফুল চাষ করছেন, তারা তো আর ফুলটা খাবেন না বা সারাদিন ধরে কফি বা চা খাবেন না। দিনের শেষে তাদেরকেও কিন্তু পেট চালানোর জন্য বাজারে যেতে হবে, বাজারে গিয়ে কিন্তু চাল ডাল গম তেল কিনতেই হবে। অর্থাৎ দিনের শেষে সব কৃষক, এমনকি আমরাও এক একজন উপভোক্তা। শুরু থেকে কিন্তু আমি একটা কথা বলেছি যে আমাদের দেশকে বিভিন্ন কাজের জন্য কিন্তু অনেক টাকা খরচা করতে হয় এবং সেই কাজের টাকা মূলত আসে কিন্তু বিভিন্ন কর থেকে। তাহলে সেই টাকা আমদানি করার জন্য যদি জিএসটির পরিমাণ বাড়ানো হয়, তাহলে আখেরে তো দ্রব্যমূল্যেরই দাম বাড়বে। সেই বর্ধিত দাম দিয়ে কিন্তু সেই গরিব চাষিটাকেও কিন্তু সেই জিনিসটা কিনতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি সোনার উপরে অতিরিক্ত কর চাপানো হয়, তাহলে সেই চাষিরা যখন নিজের পরিবারের জন্য বা নিজের মেয়েটির বিয়ে দেওয়ার জন্য সোনার গয়না কিনবেন, তখন তাকে কিন্তু এককালীন একটা বিরাট অঙ্কের টাকা খরচা করতে হবে। দিনের শেষে আমরা সবাই কিন্তু উপভোক্তা বা কনজিউমার, তাই আমাদের সকলেরই কিন্তু বেঁচে থাকতে গেলে পয়সা খরচা হয়। যদি আমাদের দেশের ট্যাক্স বেস বাড়ে, অর্থাৎ যদি করদাতাদের সংখ্যা বাড়ে, তাহলে দাম কিন্তু কিছুটা হলেও কমবে, কারণ কর কিছুটা হলেও কিন্তু কমবে। সুতরাং আমাদের দেশকে আরও বেশি
ফিল্টারের মাধ্যমে যেতে হবে। সরকারকে আরও বেশি কঠোর নীতি মানে প্রণয়ন করতে হবে, যাতে আরও বেশি লোককে এই করের আওতায় আনা যায়। বিশেষ করে যারা সচ্ছল, সরকারকে আরও সক্রিয় হতে হবে এবং সেই সমস্ত লোকেদের খুঁজে বের করতে হবে যে কাদের কালো টাকা রয়েছে এবং সেই কালো টাকা কৃষিক্ষেত্রের মাধ্যমে আবার সাদা হচ্ছে। তাদেরকে বাছাই করতে হবে এবং তাদের শনাক্ত করে ট্যাক্সের আওতায় আনতে হবে। এতে কিন্তু আখেরে আমাদের দেশেরই লাভ। সরকারকে রাজনীতির বদলে আরও বেশি দেশের ভালোর কথা ভাবতে হবে এবং এতে শুধুমাত্র শাসক দল নয়, বিরোধী দলগুলোর একটা সক্রিয় ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। এবং বিরোধী দলগুলোর কিন্তু এই সমস্ত প্রস্তাব সংসদে বা রাজ্যসভায় কিন্তু পেশ করা উচিত। এবং আমাদের দেশের সরকার করদাতাদের যোগ্য সম্মান জানাবে এবং করের টাকা যাতে সঠিকভাবে খরচা হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবে। ভারতে যদি করদাতাদের যোগ্য সম্মান দেওয়া হয় তাহলে যোগ্য লোকেরা আমাদের দেশে থেকে যাবে, আর যদি সম্মান না দেওয়া হয় সেই সব লোকেরা কিন্তু সেই সমস্ত জায়গায় খুঁজে নেবে যেখানে তাদেরকে যোগ্যতার দাম দেওয়া হয় বা সম্মান দেওয়া হয়। আমি এর আগেও কিন্তু ভিডিওতে বেশ কয়েকবার বলেছি যে আমি নীতিগতভাবে গরিব চাষিদের ট্যাক্সের বা করের আওতায় আনার পক্ষপাতী নয়, কারণ তারা সত্যি ছাড় পাওয়ার যোগ্য। কিন্তু সচ্ছল যারা রয়েছে, যারা অবৈধভাবে বা অসাধুভাবে নিজেদের কালো টাকাকে সাদা করার জন্য কৃষিক্ষেত্রকে ব্যবহার করেন, তাদের যে রোজগার, সেই রোজগারটাকে কিন্তু অবশ্যই করের আওতায় আনা হোক। তাতে কিন্তু আখেরে আমাদের দেশেরই লাভ, দেশ প্রগতিপথে অনেকটা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আর ভালো যখন লাগছে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও দেখান। আজ তবে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন টপিকস এবং নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।